প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। আমরা আজকে বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক দেখাবো। আমরা গতকালকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখি বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্কটা কেমন। তোমরা গতকালকে দেখছো যে এফ ইকুয়াল টু হাফ গুণন আর, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। আমরা এভাবে এটা লিখতে পারি যে 2f, এভাবে আমরা এটা লিখতে পারি। তাহলে আজকে আমরা এটা প্রতিপাদন করে দেখাবো। তো আমরা উত্তল এবং অবতল দুই ধরনের দর্পণ নিয়েই আমরা এই কাজটা করতে পারি। তো আমরা আগে অবতল দর্পণ নিয়ে এই কাজটা করব। মনে করি এম ড্যাশ একটি অবতল দর্পণ। এই দর্পণের ক্ষেত্রে সি বক্রতার কেন্দ্র, পি দর্পণের মেরু এবং মনে করি এফ প্রধান ফোকাস। তাহলে আমরা প্রধান অক্ষের কাছাকাছি এবং সমান্তরালে একটি আলোক রশ্মি নিলাম এম। আমরা এটাকে একটু নিচে লিখতে পারি। এম আলোক রশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হলো। আমরা সিএম যোগ করে দিলাম। তাহলে এখানে তোমরা একটু খেয়াল করো যে সিএম, এখানে যদি আমরা বলি যে সিপিটা কি, এই দর্পণের বক্রতার ব্যাসার্ধ। অনুরূপভাবে আমরা যদি সিএম যোগ করে দেই, সিএম যোগ করে দেওয়া হয়েছে, তাহলে এইটাও হবে বক্রতার ব্যাসার্ধ। তো আমরা এই যে আলোক রশ্মি এম আলোক রশ্মি, এইটাকে প্রধান অক্ষের সমান্তরালে পাঠিয়ে দিয়েছি। আপতিত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে এসেছে। সমান্তরালে আসার পর আমরা কি দেখব? আমরা দেখব যে প্রতিফলিত রশ্মিটি প্রধান ফোকাস দিয়ে যাবে। এই তো। তাহলে আমরা এই যে সিএম নিয়েছিলাম, তোমরা এখানে খেয়াল করো, তাহলে সিএমটা যদি অভিলম্ব হয় তাহলে এম সি কোণটা হলো আপতন কোণ। আবার এই এম এফ এইটা যদি প্রতিফলিত রশ্মি হয় তাহলে সিএমএফ কোণ যেটা, এইটা হলো প্রতিফলন কোণ আর। তাহলে তোমরা জানো ক্লাস 6-এ জ্যামিতিতে তোমরা এগুলো পড়ছিলা যে এই দুইটা যদি সমান্তরাল রেখা হয় আর এই রেখাটা যদি ওদের ছেদক হয়, তাহলে আমরা কি জানি যে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণ দুইটা একান্তর কোণ এবং এই কোণ দুইটা পরস্পরের সমান। তাহলে তোমরা এখন খেয়াল করো, এএম এবং সিপি সমান্তরাল আর সিএম হলো উহাদের ছেদক। তাহলে এএম সমান্তরাল সিপি এবং সিএম উহাদের ছেদক। তাহলে অতএব আমরা পাই এএম সিকোণ সমান এম সি এফ কোণ। কোণ দুটো কেন সমান? একান্তর কোণ বলে। তাহলে তোমরা এটাকে 1 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করো। তাহলে আমরা এই কোণটা আর এই কোণটা সমান পেলাম। এখানে এই আপতন কোণ যে আই কোণ, এই আপতন কোণ এই, তাহলে এই কোণটাও সমান হয়ে গেল।
আচ্ছা, তাহলে এখন আবার আমরা আলোর প্রতিফলনের সূত্রানুসারে কি জানি যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ এম সি কোণ সমান সি এম এফ কোণ, সি এম এফ কোণ। কারণ যেহেতু আই কোণ সমান আর কোণ, সেহেতু আমরা এটা লিখতে পারি। এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করি, এখন 1 নং এবং 2 নং, 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, এখানে তোমরা খেয়াল করো 1 নং সমীকরণের ক্ষেত্রে আছে এ এম সি কোণ, 2 নং সমীকরণেও আছে এ এম সি কোণ। তাহলে এ এম সি কোণ আর এ এম সি কোণ সমান। তাহলে এই 1 নং এবং 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি, তাহলে তুলনা করলে আমরা কি পাবো? আমরা পাবো এম সি এফ কোণ সমান সি এম এফ কোণ। তাহলে আমরা এ এম সি কোণ পেলাম আর সি এম এফ কোণ, এই কোণটা পেলাম। আচ্ছা, তাহলে তোমরা এখানে খেয়াল করো এম সি এফ কোণ, এম সি এফ কোণ, তার মানে এটা আই কোণ, আর সি এম এফ কোণ, সি এম এফ কোণ, তার মানে এইটা হলো আর কোণ, আর কোণ। তাহলে এই কোণদ্বয় পরস্পর সমান। তাহলে আমরা যদি এটাকে একটা ত্রিভুজ হিসেবে নেই, যে সি এম এফ ত্রিভুজ, সি এম এফ ত্রিভুজ হিসেবে যদি নেই, তাহলে এই ত্রিভুজটার 2টা কোণ সমান হয়ে গেল। তাহলে আমরা এখানে আবার যদি লিখি যে ত্রিভুজ, অতএব ত্রিভুজ সি এম এফ এ, সি এম এফ এ এম সি এফ কোণ সমান সি এম এফ কোণ, এম সি এফ কোণ সমান সি এম এফ কোণ। তাহলে যদি একটা ত্রিভুজের 2টা বাহু, 2টা কোণ যদি সমান হয়, একটা ত্রিভুজের 2টা কোণ সমান, অর্থাৎ এই কোণ আই কোণ এবং এইখানে আর কোণ, এই কোণ 2টা সমান, তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে কি হবে? এম সি এফ কোণ, এম সি এফ কোণ, এম সি এফ কোণ মানে সি কোণ, সি কোণের বিপরীত বাহু কোনটা? সি কোণের বিপরীত বাহু হলো এম এফ। তাহলে আমরা লিখতে পারি অতএব এম এফ ইকুয়াল টু এই কোণটা কি? সি এম এফ কোণ, সি এম এফ কোণ মানে আর কোণ, তাহলে এর বিপরীত বাহু হলো সি এফ, তাহলে সি এফ। তাহলে এই বাহু 2টা সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, এই বাহুটা আর এই বাহুটা আমরা সমান পেলাম। তাহলে এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ হইল? অতএব ত্রিভুজ সি এম এফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটার 2টা বাহু সমান, অর্থাৎ সি এফ এবং এম এফ এই বাহু 2টা সমান। তাহলে এইটা আমাদের একটা স্টেজ থাকলো। এখন তোমরা খেয়াল করো, এই যে আমরা প্রধান অক্ষের সমান্তরালে এম আলোক রশ্মিটা যে নিয়েছি, প্রধান অক্ষের সমান্তরাল করে এম আলোক রশ্মিটা এখানে আপাতত আমাদের বোর্ডে দেখা যাচ্ছে মনে হয় যে এর মধ্যে একটা ডিস্টেন্স আছে, কিন্তু না, বাস্তবে এদের মধ্যে দূরত্বটা একেবারে খুব কম, নেই বললেই চলে। অর্থাৎ দর্পণের উন্মেষটা খুব কাছাকাছি হলে, তাহলে দর্পণের উন্মেষ খুব কাছাকাছি হলে এম বিন্দু পি বিন্দুর খুব নিকটে বলে মনে হয়। যদি নিকটে হয় তাহলে সেক্ষেত্রে দর্পণের উন্মেষ খুব ছোট বলে, এই যে এম বিন্দুটা পি বিন্দুর খুব নিকটে থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি এম এফ ইকুয়াল টু পি এফ, এম এফ ইকুয়াল টু পি এফ। তাহলে তোমরা এটাকে 3 নং সমীকরণ হিসেবে যদি চিহ্নিত করো, তাহলে এটাকে তোমরা 4 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করো। তাহলে এখানে আমরা কি দেখলাম? এম এফ ইকুয়াল টু পি এফ,
এম এফ ইকুয়াল টু পি এফ। তাহলে তোমরা 3 এবং 4 নং সমীকরণের মধ্যে যদি তুলনা করো, দেখো এখানেও এম এফ আছে, এখানেও এম এফ আছে, তাহলে এম এফ এফ সমান। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে সি এফ ইকুয়াল টু পি এফ। অতএব 3 এবং 4 নং সমীকরণ তুলনা করে আমরা পাই যে পি এফ ইকুয়াল টু সি এফ, অর্থাৎ এই পি এফ এই বাহুটা সমান সি এফ। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এফ বিন্দু সিপি এর মধ্যবিন্দু। অতএব এফ সিপি এর মধ্যবিন্দু। তাহলে যদি মধ্যবিন্দু হয় তাহলে এফ রেখা এফ বিন্দুটা সিপি কে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা সেক্ষেত্রে লিখব অতএব সি এফ ইকুয়াল টু পি এফ, সি এফ ইকুয়াল টু পি এফ। তাহলে সি এফটা কী জিনিস, সি এফটা সি এফ আর পি এফ, তাহলে আমরা পি এফ সমান তাহলে কী লিখতে পারি, পি এফটা তাহলে এই গোটা যে সিপিটা আছে, সিপির তাহলে কী হবে, অতএব আমরা লিখতে পারি পি এফ ইকুয়াল টু হাফ সি এফ, সি এফ ইকুয়াল টু পি এফ। তাহলে পি এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ সি এফ, না সরি হাফ সি পি। তাহলে পি এফটা কি, তোমরা এর আগে দেখছো যে এইটা আসলে ফোকাস দূরত্ব, আর এই দূরত্বটা হলো বক্রতার ব্যাসার্ধ। তাহলে পি এফ সমান হলো এফ ফোকাস দূরত্ব, তাহলে হাফ গুণন সিপি সমান কি, সিপি সমান হলো বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল টু হাফ আর, বা আর ইকুয়াল টু 2 গুণন এফ। অর্থাৎ কোনো দর্পণের বক্রতার ব্যাসার্ধ ওই দর্পণের ফোকাস দূরত্বের দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা অবতল দর্পণের মাধ্যমে প্রমাণ করলাম। তোমরা যদি মনে করো যে না এটা উত্তল দর্পণের ক্ষেত্রে কীরকম হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা উত্তল দর্পণের সাহায্যে প্রমাণ করতে পারি। তাহলে আমরা একটা উত্তল দর্পণ অঙ্কন করি। মনে করো যে এটা একটা উত্তল দর্পণ, এটা একটি উত্তল দর্পণ। আমরা বললাম যে এম ড্যাশ একটি উত্তল দর্পণ। তাহলে এই উত্তল দর্পণের সি বক্রতার কেন্দ্র, পি দর্পণের মেরু, এফ প্রধান ফোকাস। তাহলে অনুরূপভাবে আমরা নিলাম যে মনে করি প্রধান অক্ষের সমান্তরাল এম একটি আলোকরশ্মি দর্পণের উপর দর্পণের এম বিন্দুতে আপতিত হলো, দর্পণের এম বিন্দুতে আপতিত হলো প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে তোমরা দেখছো যে যদি আপতিত আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যায়, আপতিত হয়, তাহলে সেই রশ্মিটি প্রধান অক্ষ থেকে প্রধান ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তাহলে মনে হবে যেন এখান থেকে আসছে, এখান থেকে মনে হবে এখান থেকে এই আলোকরশ্মিটা আসছে। আচ্ছা, তো এখন আমরা যদি সিএম যোগ করে দেই, সিএম যদি আমরা যোগ করি, তাহলে এইটাকে আমরা অবিলম্ব হিসাবে চিহ্নিত করতে পারব। তাহলে এটাকে আমরা অবিলম্ব হিসাবে চিহ্নিত করব। আচ্ছা, এই হলো আমাদের চিত্রটি। তোমরা এখানে খেয়াল করো, সিএম মনে করো এটা এন, সিএম যোগ করে এন পর্যন্ত বর্ধিত করি, তাহলে এম এন এখানে অবিলম্ব হিসেবে কাজ করবে।
তাহলে যদি অবিলম্ব হিসাবে কাজ করে তাহলে এইটা আপতন কোণ অর্থাৎ আই, আর এইটাকে তোমরা মনে করো টি পর্যন্ত দিলা এন এম টি কোণ, তাহলে এইটাকে আর দাও, তাহলে ওইটা প্রতিফলন কোণ। আচ্ছা, তাহলে আমরা বললাম যে মনে করি এম এম ড্যাশ একটি উত্তল দর্পণ, সি দর্পণের বক্রতার কেন্দ্র, পি দর্পণের মেরু, এফ প্রধান ফোকাস। একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এম, আলোকরশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে এসে এম বিন্দুতে আপতিত হয়ে এমটি পথে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিটি মনে হচ্ছে যে ফোকাস থেকে আসছে, প্রধান ফোকাস থেকে আসছে। তাহলে আমরা সিএম যোগ করে দিলাম এবং সিএমকে এন পর্যন্ত বর্ধিত করলাম। আচ্ছা, তাহলে তোমরা এখন আবার আগের মতো খেয়াল করো, দেখো এখানে এম আলোক রশ্মিটি এম, এই রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে আছে কিনা, সিপি এর সমান্তরালে আছে, তাই না? তাহলে এইটাকে ছেদ করছে কে, সিএম, উহাদের ছেদক, সিএম উহাদের ছেদক। তাহলে সিএম যদি উহাদের ছেদক হয় তাহলে এইখানে দুইটা কোণ উৎপন্ন হইল, এই কোণ দুইটা অনুরূপ কোণ, ঠিক আছে? তাহলে অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এ এম সমান্তরাল সিপি এবং সি এম এন উহাদের ছেদক। অতএব আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হলো এ এম এন কোণ, এ এম এন কোণ সমান এখানে তাহলে এম সি পি কোণ বা এম সি এফ কোণ, এম সি পি কোণ। কেন? অনুরূপ কোণ, অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়, অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে অনুরূপ কোণ যদি এটা আই হয় তাহলে এটাও আই, এটাও আই, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি পেলাম? এরপর আমরা পেলাম এখানে প্রতিফলনের সূত্র অনুসারে, আবার প্রতিফলনের সূত্র অনুসারে আমরা পাই এ কোণ এ এম এন কোণ সমান কোণ এন এম টি কোণ। তাহলে এইটা হলো আই এম এন কোণ আর এইটা হলো আর, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। আচ্ছা, তাহলে আর একটা বিষয় আমরা যদি খেয়াল করি তাহলে কি দেখতে পারি? আমরা দেখতে পাই যে এই রেখাটা, এই রেখাটা আর এই রেখাটা এখানে এইরকমভাবে আছে। মনে করো যে এই যে এফটি এবং সিএন রেখাদ্বয় পরস্পরকে ছেদ করছি। তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, এখানে একটা কোণ উৎপন্ন হলো, অর্থাৎ এই যে আর কোণ এবং এইখানে আর একটা কোণ উৎপন্ন হলো। এই কোণদ্বয় পরস্পর সমান, কারণটা কি? বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ বলে এই কোণ দুটো আমরা পরস্পর সমান লিখতে পারি। বিপ্রতীপ কোণ কোনটা হবে? এনএমটি কোণ আবার এন এম টি কোণ সমান এন এম টি কোণ সমান হচ্ছে সি এম এফ কোণ, সি এম এফ কোণ। কারণটা কি? কারণ হলো বিপ্রতীপ কোণ বলে, বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তাহলে এইটাকে যদি আমরা 1 নং সমীকরণ মনে করি, এইটাকে যদি 2 নং সমীকরণ মনে করি, আর এইটাকে যদি আমরা 3 নং সমীকরণ মনে করি, তাহলে কি দাঁড়ায় বিষয়টা? তোমরা এখানে খেয়াল করো, এখানে এ এম এন কোণ, এখানেও এ এম এন কোণ, তাহলে এটা সমান। তার মানে এম সি পি কোণ সমান এন এম টি কোণ। তাহলে আমরা যদি 1 এবং 2 নং সমীকরণ তুলনা করি তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো এম সি পি কোণ সমান এন এম টি কোণ। তাহলে এম সি পি কোণ, এম সি পি কোণ, এটাকে আমরা এফ কোণও লিখতে পারি। এই পিটাকে
আমরা এটাকে এফ লিখতে পারি, সমস্যা নাই, এফ লিখতে পারি, এটাকে আমরা এফ লিখতে পারি। তাহলে এম সি এফ কোণ সমান হইল কি এন এম টি কোণ। তাহলে এন এম টি কোণটা আবার কি এন এম টি কোণ, ওই যে 3 নম্বর সমীকরণ, এন এম টি কোণ সমান সি এম এফ কোণ, সি এম এফ কোণ অর্থাৎ বিপরীত কোণ যেটা ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি বা এম সি এফ কোণ সমান 3 নং সমীকরণ হতে পাই এন এম টি কোণ, তাহলে এন এম টি কোণ সমান সি এম এফ কোণ, সি এম এফ কোণ। তাহলে এখানে কি দাঁড়াইলো, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এটা আর কোণ, এই কোণটা সমান। তাহলে আমরা যদি এটাকে ত্রিভুজ হিসেবে চিহ্নিত করি সি এম এফ ত্রিভুজ, অতএব ত্রিভুজ সি এম এফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব সিএমএম এফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এম সি এফ কোণ এর এই কোণটা অর্থাৎ সি কোণ অর্থাৎ আই কোণের বিপরীত বাহু হলো এম এফ। তাহলে আমরা লিখতে পারি অতএব এম এফ সমান সি এম এফ, তার মানে সি এম এফ এই আর কোণের বিপরীত বাহু হলো সি এফ। তাহলে আমরা এখানে লিখব সি এফ। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। তাহলে এখন আবার ওই আগের মতো মনে করো যে দর্পণের উন্মেষ খুব ছোট, অর্থাৎ এম বিন্দু পি বিন্দুর খুব নিকটে অবস্থিত। যদি এরকম হয় তাহলে এম এফ, তাহলে এম এফ সমান আবার পি এফ লেখা যায়। এটা কখন, যদি দর্পণের উন্মেষটা খুব ছোট হয় অর্থাৎ এম বিন্দু পি বিন্দুর খুব নিকটে মনে হয়, তাহলে সেক্ষেত্রে এম এফ ইকুয়াল টু পি এফ হবে। তাহলে এম এফ সমান যদি পি এফ হয়, আমরা এর আগে দেখেছি এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এম এফ সমান যদি পি এফ হয়, তাহলে পি এফ সমান সি এফ। অতএব আমরা লিখতে পারি কি, এইটাকে মনে করো যে 4 নং সমীকরণ দাও, এইটাকে 5 নং সমীকরণ দাও। তাহলে দেখো 4 নং সমীকরণে আছে এম এফ, 5 নং সমীকরণে আছে এম এফ। তাহলে আমরা কি লিখতে পারি, সি এফ সমান পি এফ। অতএব সি এফ সমান পি এফ, সি এফ সমান পি এফ, সি এফ মানে এইটা, আর পি এফ হলো এটা। তাহলে আমরা কি লিখতে পারি, বা পি এফ ইকুয়াল টু তাহলে হাফ সি পি লিখতে পারি। হাফ, এইটা যদি মধ্যবিন্দু হয়, এফটা যদি মধ্যবিন্দু, তাহলে আমরা এখানে এই কথাটা লিখতে, অতএব এফ সিপি এর মধ্যবিন্দু। অতএব আমরা লিখতে পারি পি এফ সমান হাফ সিপি, পি এফ সমান হাফ সিপি। তাহলে পি এফটা কি, পি এফ হলো ফোকাস দূরত্ব, আর সিপিটা হলো বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি লিখতে পারি, আর ইকুয়াল টু 2F, অর্থাৎ কোনো দর্পণের বক্রতার ব্যাসার্ধ ওই দর্পণের ফোকাস দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ আর ইকুয়াল টু 2F। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত থাক। আবার তোমাদের সাথে সামনে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।